সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে তোমরা ভালো আছো এবং আমাদের প্রত্যাশা ও সর্বদাই তোমরা ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, তোমাদের পরিবার পরিজন সবাই ভালো থাকবে। তো যাই হোক, আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। সেকেন্ড পেপারের উপরে দেখো তোমাদের অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি। ফার্স্ট পেপারের উপরে আমি গতকাল পর্যন্ত বিস্তারের উপরে ক্লাস নিয়েছি। তো আজকের রুটিনে যেভাবে হোক ভুলক্রমে বিস্তার পরিমাপ দেওয়া আছে। তো আমরা গতদিন ক্লাস শেষ করার পূর্বে বলেছিলাম যে বিস্তার এখানেই শেষ, আমরা হয়তো পরিজ্ঞাত নিয়ে আলোচনা করব। যদি আমরা ধারাবাহিকতা একটু ফলো করি তাহলে বিস্তারের পরেই আসলেই আসে পরিঘাত। তাহলে পরিঘাতের মধ্যে আছে বঙ্কিমতা, আছে সুচলতা, যা পরিঘাতের একটি অংশ। তো আমরা আজকে শুরু করব পরিঘাত। তোমাদের রুটিনে আছে বিস্তার পরিমাপ, কিন্তু আমরা বিস্তারের উপরে আড়াইটা কি তিনটার মধ্যে ক্লাস নিয়েছি। গত সপ্তাহে নিয়েছি দুটো, তার আগে নিয়েছি। তো সুতরাং আর দরকার হয় না। তো আমরা আজকে পরিঘাত নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিপূর্বে যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি, যে কেন্দ্রীয় প্রবণতা কোনো তত্ত্বসারির মানগুলো একটি নির্দিষ্ট মানের দিকে জড়ো হতে চাইবে, ছুটে যাইবে, আকর্ষণ করবে একটি নির্দিষ্ট মানের দিকে, তাকে আমরা বলেছিলাম কেন্দ্রীয় প্রবণতা। আমরা বিস্তারে বলেছিলাম মানগুলো কেন্দ্রীয় মান থেকে কত দূরে থাকবে, কত দূরত্বে থাকবে, অথবা নিজেরা নিজেদের মধ্যে কত ধরনের পার্থক্য থাকবে, কত ধরনের দূরত্বে থাকবে। এই দুই ধরনের দূরত্বকেই আমরা বিস্তারে বলেছিলাম। দেখো, এই পরিমাপগুলো কেন আলোচনা করেছি, এই পরিমাপগুলোর সাথে পরিঘাতের তফাৎটা কি, এগুলো আমরা দূরত্ব দেখেছি, পার্থক্য দেখেছি, আকর্ষণ দেখেছি। কিন্তু পরিঘাতে হলো কোনো গণসংখ্যা নিবেশন আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, এইগুলো নিয়ে আকার, আকৃতি, প্রকৃতি সম্পর্কে আলোচনা করে। অনেক সময় দেখো, তোমাকে যদি চিত্র এঁকে বোঝানো যায়, তা কিন্তু গাণিতিক কোনো ব্যাখ্যার চেয়ে চিত্রের মাধ্যমে যদি তোমাকে বোঝানো যায় তাহলে সেটা কিন্তু অনেক উত্তম হয়। অনেক সময় চিত্র দিয়েই, থিওরির চেয়ে বোঝানোর চেয়ে চিত্র দিয়ে বোঝানোটা তোমার জন্য অনেক আনন্দের হয়, অনেক বোঝার কৌশল তোমার কাছে সহজ হয়। দেখো, আর যেমন আমরা ক্রিকেট খেলার কথা দেখি, আমরা ক্রিকেট খেলা সবাই পছন্দ করি বা দেখি। এই বর্তমান প্রজন্মটাই তো দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট। এখন দেখো, ক্রিকেটে কোন ব্যাটসম্যান কখন কত রান, কোন ওভারে কত রান করেছে, কোন বোলার কোন ওভারে উইকেট নিয়েছে, কোন ওভারে রান কম দিয়েছে, কোন ওভারে একেবারেই দেয় নাই মেইডেন ওভার, এগুলো কিন্তু চিত্রের মাধ্যমে দেখলে, যদি তুমি নাও বোঝো তাহলে কিন্তু চিত্র দেখেই তুমি বুঝতে পারো যে এই ওভারে সর্বোচ্চ রান নিয়েছে, এই ওভারে কোনো রান নেয় নেই, এই ওভারে উইকেট পড়েছে। আবার চিত্রের মাধ্যমে যদি দুইটা দলের রানের পার্থক্য করি, অজীব রেখা বলে একটি রেখা আছে, সেখানে কোন দলের রান কেমন ছিল আমরা চিত্র দেখেই বুঝতে পারি। চিত্র যদি এমন হয় যে একটা এরকম আর একটা এরকম, আমি একটু এঁকে দেখাই। এই তো আমরা একটা চিত্র অঙ্কন করলাম। এখন এক দলের এই, আর এক দলের এই, এটা দেখলে তুমি সহজেই অনুমান করতে পারো প্রথম দল, এটা হইল আমাদের প্রথম দল, আর এটা হলো আমাদের দ্বিতীয় দল। এখন দেখো, প্রথম দল শুরু থেকেই মারমুখী ছিল, শুরু থেকেই মারমুখী ছিল।
তাদের রানের ওভার প্রতি রান অনেক বেশি ছিল, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে একটু কমেছিল, এই দেখো। এবং পরবর্তী যে 10 ওভার ছিল স্লক ওভার, সেখানে তারা আবার সেই ঝড়ের বেগে রান তুলেছে। দ্বিতীয় দলের ক্ষেত্রে দেখো, শুরুতে তাদের ভালো ছিল, কিন্তু এরপরে মাঝখানে একেবারেই বাজে অবস্থা। এরপর আবার তারা মারমুখী হয়েছে, কিন্তু মারমুখী হতে হতে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু তারা উইকেট পড়ে গিয়ে চাপের মধ্যে পড়েছে। পরে আমরা এই রেখা থেকে বুঝতে পারি কোন দল জিতেছে, প্রথম দল জিতেছে। এখানে তোমাদের গাণিতিক ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তো পরিঘাত এমনই একটি অধ্যায়, যে অধ্যায়ের মাধ্যমে যদি আমরা চিত্র আঁকি, চিত্রের মাধ্যমে একটি বিন্যাসের গঠন, তার আকার, আকৃতি, প্রকৃতি আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে পরিঘাত কাকে বলে? পরিঘাত কাকে বলে? কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বা গড় ব্যতীত যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগফলের r-তম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তথ্য দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা পরিঘাত বলি। আবারও বলছি, কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় অথবা গড় ব্যতীত অন্য যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগফলের r-তম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে পরিঘাত পাওয়া যায় তাকে আমরা পরিঘাত বলি। আমরা দুইটা শব্দ এখানে ইউজ করেছি, গড় বা গড় ব্যতীত অন্য যে কোনো মান। তাহলে গড় ব্যতীত যে কোনো অন্য যে কোনো মানকে আমরা ধ্রুবক মান বলি, কনস্ট্যান্ট বলি। তাহলে দেখো, এ কথার অর্থ হলো, যেহেতু পরিঘাত দুইটা মান থেকে পাওয়া যায়, একটা সরাসরি গাণিতিক গড়কে ব্যবহার করে, আরেকটি হলো গাণিতিক গড় ব্যতীত অন্য কোনো যে কোনো মান থেকে। এই যে নির্ণয় পদ্ধতি, একটা হলো গাণিতিক গড় আর হলো গাণিতিক গড় ব্যতীত, এই যে নির্ণয় পদ্ধতির কথা বলেছি, এই নির্ণয় পদ্ধতির উপরে ভিত্তি করে আমরা পরিঘাতকে দুই ভাগে ভাগ করি। তাহলে পরিঘাত কয় প্রকার? দুই প্রকার। এক, দুই, একটাকে আমরা বলছি শোধিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত, আর একটাকে বলছি আমরা অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। এখন দেখো, এই দুটার মধ্যে পার্থক্য আমরা বলছি, আমরা তিনটা মানের কথা বলবো যদি বুঝতে চাও। আমরা প্রথমে বলেছিলাম, দেখো, কোন তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বা গড় ব্যতীত অন্য যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগফলের r-তম ঘাত বিশিষ্ট, মানে ঘাত মানে পাওয়ার বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ। এখানেও বলেছিলাম, কোন তথ্য সারির i দ্বারা কি বোঝায়? i দ্বারা 1 হইতে n পর্যন্ত মান বোঝায়। তারপরে বলছি, কোন তথ্য সারির প্রতিটি মান হতে গড় ব্যতীত যে কোনো মান বিয়োগ করে ওই বিয়োগফলের r-তম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তথ্য দ্বারা ভাগ করে যে মান পাই তাকে আমরা পরিঘাত বলি। তাহলে দেখো, একটা সব ঠিক, দেখো
আর আছে, আর আছে, সামেশন আছে, সামেশন আছে, এন আছে, এন আছে, এক্স আই আছে, এক্স আই আছে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো এক্স বার আর এতে। তাহলে গাণিতিক গড়কে সরাসরি পরিঘাতে নির্ণয় করতে গিয়ে, আবারও বলছি, পরিঘাত নির্ণয় করতে গিয়ে তুমি যদি সরাসরি গাণিতিক গড়কে ব্যবহার করে পরিঘাত নির্ণয় করো, তাহলে ওই পরিঘাতকে শোধিত পরিঘাত বলে। আবারও বলছি, পরিঘাত নির্ণয় করতে গিয়ে তুমি যদি সরাসরি গাণিতিক গড়কে ব্যবহার করো, তাহলে এই পরিঘাতের নাম হবে শোধিত পরিঘাত। আর গড়ের জায়গায় গড় ব্যতীত যে কোনো মান, সেটা 5 হতে পারে, 6 হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এগুলোকে আমরা কখনোই গাণিতিক গড় বলবো না। গাণিতিক গড় না বলে অন্য কোনো যে কোনো মান যদি বলে থাকি, তাহলে সেখান থেকে যে পরিঘাত আমরা পাবো, ওই পরিঘাতকে আমরা অশোধিত পরিঘাত বলি। স্যার বুঝতে পেরেছে? কি বলেছে? গাণিতিক গড়কে ব্যবহার করে যে পরিঘাত আমরা পাবো তাহা শোধিত পরিঘাত। আর গাণিতিক গড় ব্যতীত এই শব্দটি আমরা দেখো উচ্চারণ করব না, গাণিতিক গড় বলবো না, কেন্দ্রীয় মান বলবো না। তুমি একটু পার্থক্য বোঝো। কেন্দ্রীয় আর কেন্দ্রিক। কেন্দ্রীয় গাণিতিক গড়, অথবা তুমি যদি বলো গড়, কেন্দ্রীয় কেন্দ্রিক যে কোনো মান। দেখ, খেয়াল করো, কেন্দ্রীয় কথাটাও যা বুঝায়, গাণিতিক গড় তাই বুঝায়, গড়ও তাই বুঝায়। কেন্দ্রিক, কেন্দ্রিক আর কেন্দ্রীয় এক কথা নয়। কেন্দ্রিক মানে যে কোনো মান, 1 2 3 4 5 6, যে কোনো কেন্দ্রিক। কেন্দ্রীয় মানে গাণিতিক গড়, তাহলে কেন্দ্রিক মানে যে কোনো মান। সুতরাং কেন্দ্রিক কথাটা যদি থাকে, যে কোনো মানের কথা যদি বলা থাকে, তাহলে আমাদের যে পরিঘাতগুলো দেওয়া থাকবে তা অশোধিত পরিঘাত। আর কেন্দ্রীয় গাণিতিক গড়, গড়, এই কথাগুলো যদি বলা থাকে, তাহলে শোধিত পরিঘাত। আসো, তাহলে আমরা বলবো তত্ত্ব সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বিয়োগ করে ওই বিয়োগ ফলের আর ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে যে পরিঘাত পাওয়া যায় তাকে শোধিত পরিঘাত বলে। আর চলকের প্রতিটি মান হতে গড় ব্যতীত যে কোনো মান বিয়োগ করে আরতম ঘাত বিশিষ্ট মানের সমষ্টিকে মোট তত্ত্ব সংখ্যা দ্বারা ভাগ করে যে পরিঘাত পাওয়া যায় তাকে অশোধিত পরিঘাত বলে। এখন বলতে পারো, স্যার আপনি এটাও দিলেন মিউ আর, এটাও দিলেন মিউ আর, এটা কি করে হয়? এখানে ব্যবহার করেন এক্স বার, এখানে বললেন এ, তাহলে দুইটাকে যদি আমরা একই মান দিয়ে চিহ্নিত করি, তাহলে নাম দুইটা ভিন্ন হলো কেন? অবশ্যই এটা আমার ভুল। তাহলে ভুলটা শুদ্ধ করব কি করে? এইটাকে একটা প্রাইম চিহ্ন দিব। এই প্রাইম চিহ্ন দেওয়ার সাথে সাথে দুইটার মধ্যে আলাদা হয়ে গেল কি? একটা শোধিত পরিঘাত আর একটা অশোধিত পরিঘাত। তোমাকে লক্ষ্য রাখতে হবে। তুমি দেখবা এই যে গাণিতিক গড় অথবা ধ্রুবক, চলক থেকে কোন মানটা বিয়োগ হয়েছে। চলক থেকে যদি গাণিতিক গড় বিয়োগ হয়ে থাকে, তাহলে শোধিত পরিঘাত। এখন তার নাম হবে কি? চলক থেকে যদি গড় বিয়োগ হয়, খেয়াল রাখবে, চলক থেকে যদি গড় বিয়োগ হয় তাহলে পাওয়ার বুঝাবে কততম। দুইটার মধ্যে পার্থক্য কি একটু দেখো। মনে করো এ স্কোয়ার, A2, এই দুইটা কিন্তু পাওয়ার 2, একটা 2 আর একটা দিয়েছি উপরে আর একটা দিয়েছি নিচে। এইটা দ্বারা তম বুঝায়। তার মানে কি? কোন একটি ধারার দ্বিতীয়তম মান, একটি মান দ্বিতীয়তম, কোনতম মান? দ্বিতীয়তম, সাফিক্স দ্বারা একেবারে নির্দিষ্ট করে বোঝায়। আর দেখো এ স্কোয়ার মানে এখানে কয়টা মান? এখানে দুইটা মান, এখানে কিন্তু একটি মান। কততম? 2তম।
আর এটা কি এ স্কোয়ার মানে একটি মান আমরা দুইবার গুণ করেছি, পার্থক্য আছে। এখন দেখো এই শোধিত পরিঘাত 4 প্রকার। আর এর মানের উপরে ভিত্তি করে আমরা শোধিত পরিঘাত 4 প্রকার পাই। আর এর মানের উপরে ভিত্তি করে অশোধিত পরিঘাত 4 প্রকার। আর এর মান যদি 1 দেই, আর এর মান যদি 2 দেই, আর এর মান যদি 3 দেই, আর এর মান যদি 4 দেই, আমরা বলেছি শুধু খেয়াল রাখতে হবে আমি গড় বিয়োগ করেছি কার কাছ থেকে, অথবা আমি চলক থেকে কাকে বিয়োগ করেছি, গড় বিয়োগ করেছি না গড় ব্যতীত অন্য কোনো মান বিয়োগ করেছি। যদি চলক থেকে গড় বিয়োগ হয় তা আমরা বলছি শোধিত পরিঘাত, তাকে নাম দিতে হবে। পাওয়ার যদি 1 হয় একতম শোধিত পরিঘাত, যদি 2 হয় 2তম শোধিত পরিঘাত, যদি 3 হয় 3তম শোধিত পরিঘাত, যদি 4 হয় 4তম শোধিত পরিঘাত। আমি জানি এগুলো তোমরা পারো, তারপর আমাকে বলতে হচ্ছে আর একটু ঝালাই দেওয়ার জন্য। আবার চলক থেকে যদি এ বিয়োগ হয় আর এর মান 1 হলে অনতম শোধিত পরিঘাত অশোধিত পরিঘাত, আর এর মান 2 হলে 2তম অশোধিত পরিঘাত, 3 হলে 3তম অশোধিত পরিঘাত, 4 হলে 4তম অশোধিত পরিঘাত। এখন তোমাকে বলতে হবে 3টা জিনিস আমি বলবো। তো আমরা যদি এখানে বলি xi মাইনাস x বার xi মাইনাস a x বার মাইনাস এ, খেয়াল করবে স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। দেখো আমি 3টার পাওয়ারই 1 দিয়েছি, তাহলে এইটা কি এইটা কি এইটা কি তোমাকে লক্ষ্য রাখবে, একবারে সহজে বোঝার চেষ্টা করবে। তুমি আগে বলবে আমি গাণিতিক গড় বিয়োগ করেছি, চলক থেকে কি গাণিতিক গড় বিয়োগ করেছি না অন্য কিছু বিয়োগ করেছি। তুমি নিশ্চয়ই বলেছো স্যার চলক থেকে গাণিতিক গড় বিয়োগ করেছেন। তাহলে চলক থেকে যদি গাণিতিক গড় বিয়োগ হয়েই থাকে তাহলে আমরা এটাকে কি বলবো, কার চেহারা, শোধিত পরিঘাতের চেহারা। তাহলে আবার এখানে দেখো চলক থেকে কি বিয়োগ হয়েছে, গাণিতিক গড় না গড় ব্যতীত অন্য কোনো মান। স্যার গড় ব্যতীত অন্য কোনো মান কি, সে এ, সেটা তো এ কে আমরা গাণিতিক গড় বলি নাই। তাহলে xi মাইনাস এ কোন পরিঘাতের চেহারা, অশোধিত পরিঘাতের চেহারা। কততম সেটা আমরা একটু পরে আসি। কিন্তু এখানে দেখো x বার থেকে এ বিয়োগ হয়েছে, x বার থেকে এ বিয়োগ হয়েছে, এইটা একটু মনে রাখবে। এখন এখানে যদি আমরা সামেশন দেই n দেই, সামেশন দেই n দেই, এটা হলো 2তম শোধিত, এটা হলো 2তম অশোধিত। কিন্তু দেখো তুমি এর উপরে যতই পাওয়ার দাও দেখবা x বার মাইনাস এ, x বার থেকে যদি এ বিয়োগ হয় সর্বদাই প্রথম অশোধিত পরিঘাত। কয়টি? এখন শোনো, চলক থেকে যদি গড় বিয়োগ হয় শোধিত পরিঘাত, পাওয়ার বুঝাবে কততম। চলক থেকে যদি এ বিয়োগ হয় অশোধিত পরিঘাত, পাওয়ার বুঝাবে কততম। কিন্তু এক্স বার থেকে যদি এ বিয়োগ হয় তাহলে মনে রাখবে এটা সর্বদাই প্রথম অশোধিত, সর্বদাই প্রথম অশোধিত। এখন বলতে স্যার পাওয়ার, পাওয়ার বোঝাবে ওই মানটা কতবার ঘটেছে, অর্থাৎ ওটা কতবার হবে, কতবার ঘটা মানে কি এ পূরণ এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এ মানটি 2 বার ঘটেছে। তাহলে এক্স বার মাইনাস এ সর্বদাই প্রথম অশোধিত, এর কোনো পরিবর্তন নাই, পাওয়ার বুঝাবে এটা কতটি। তাহলে দেখো এইগুলো তম বুঝায়, এই পাওয়ার তম বুঝায়, কিন্তু এই পাওয়ার টি বুঝায়, অর্থাৎ প্রথম অশোধিত পরিঘাত কতটি বা কতবার ঘটেছে। এখন তোমাদেরকে যদি আমি বলি পাওয়ারটা একটু চেঞ্জ করি তাহলে তোমরা কি বলবে, এখানে কিউব দিলাম,
এখানে কিউব দিলাম, এখানেও আমরা কিউব দিলাম। তাহলে এটা কি, এটা কততম হবে? চলক থেকে গড় বিয়োগ হয়েছে, নিশ্চিত তুমি শোধিত পরিঘাত। পাওয়ার কত? 3, তাহলে 3তম শোধিত পরিঘাত। চলক থেকে এ বিয়োগ হয়েছে, নিশ্চিত অশোধিত পরিঘাত। পাওয়ার কত? 3, সুতরাং 3তম অশোধিত পরিঘাত। এখানে এক্স বার থেকে এ বিয়োগ হয়েছে, সুতরাং এই এক্স বার মাইনাসে সর্বদাই প্রথম অশোধিত। কতটি? এবার পাওয়ার তম বুঝাবে না, এবার টি বুঝাবে। স্যার বুঝতে পেরেছি আমরা? কোনো কষ্ট হচ্ছে না তো? প্রশ্ন যদি এরপরও কোনো সমস্যা থাকে মেসেজ পাঠাতে পারো। এবার আসো, তাহলে আমরা শোধিত এবং অশোধিত পাশাপাশি লিখি। r-তম শোধিত পরিঘাত মিউ r ইকুয়াল টু সামেশন xi মাইনাস এক্স বার পাওয়ার r ভাগ n, r-তম অশোধিত পরিঘাত মিউ r ডট ইকুয়াল টু সামেশন xi মাইনাস এ পাওয়ার r ভাগ n। এখন দেখো মিউ 1 এর মান 1 বসাবো, তাহলে কি আসে? সামেশন xi মাইনাস এক্স বার পাওয়ার 1 দিস ইকুয়াল টু 0। তাহলে আমাদের একটা অবজেক্টিভ হয়ে গেল, প্রথম শোধিত পরিঘাতের মান সর্বদাই 0। প্রথম শোধিত পরিঘাতের মান, প্রথম শোধিত পরিঘাতের মান 0। আমরা যদি একটু এটা প্রমাণ করে দেখাই, আপাতত লিখে রাখো। এই দ্বিতীয় শোধিত পরিঘাত দেখো, সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ভাগ n, এটাকে আমরা বলি বিস্তারের ভাষায় ভেদাঙ্ক। তাহলে দ্বিতীয় শোধিত পরিঘাতের অপর নাম হইল ভেদাঙ্ক, যেটা আমরা বিস্তারে পড়েছি। 3 নম্বর শোধিত পরিঘাতের সূত্র হলো সামেশন xi মাইনাস এক্স বার কিউব, এর আর কোনো বিকল্প নাই, মিউ 4 ইকুয়াল টু সামেশন xi মাইনাস এক্স বার 4 ভাগ n। এবার আসো এখানে মিউ 1 ডট ইকুয়াল টু সামেশন xi মাইনাস এ ভাগ n। এখন এইখানে খেয়াল রাখো, কেন এক্স বার মাইনাস এ, এক্স বার মাইনাস এ কেও আমরা মিউ 1 ডট বলি, আর সামেশন xi মাইনাস এ ভাগ n কেও আমরা মিউ 1 ডট বলি। সেই প্রমাণটা দেখো, আমরা যদি সাম দ্বারা গুণ করি, সামেশন xi n a ভাগ n দিস ইকুয়াল টু সামেশন xi ভাগ n মাইনাস n a ভাগ n দিস ইকুয়াল টু এক্স বার মাইনাস এ। কেন হলো বলো? এখন আমরা কেন হচ্ছে এটা বলো। আমরা জানি সাম দ্বারা যদি গুণ করি চলক থাকলে সাম থেকে যাবে, আর যদি চলক ব্যতীত যে কোনো ধ্রুবক থাকে তাহলে আর ওখানে সামেশন উঠে যাবে। সামেশন উঠে গিয়ে কি হবে? সামেশন উঠে গিয়ে সাম ইন্টু ধ্রুবক ইকুয়াল টু সামের মোট মান ইন্টু ধ্রুবক। তাহলে এখানে আই এর মান কত? 1 হইতে n পর্যন্ত। তাহলে সামেশন xi ইন্টু মাইনাস ইন্টু এ ইন্টু সামেশন, তাহলে সামের মোট মান ইন্টু ধ্রুবক, সামের মোট মান হলো n, কারণ চলকের মোট মান n, কারণ সামের মান চলকের মোট মানের চেয়ে বেশি হতে পারে না। যেহেতু আমরা n দ্বারা ভাগ করেছি, তাহলে সামের মোট মান হলো n। তাহলে সাম ইন্টু ধ্রুবক ইকুয়াল টু সামের মোট মান ইন্টু ধ্রুবক। তাহলে আমরা n এ করেছি, এখন n দ্বারা একে ভাগ করো, n দ্বারা একে ভাগ করো, করে সামেশন xi বা n কে আমরা x বার বলেছি, n কেটে যায় থাকে a। এখন আমরা বলেছিলাম এই চেহারা দেখলেও মিউ 1 ডট, এটা না দেখে যদি তুমি কোথাও x বার মাইনাস a দেখো তাহলেও মিউ 1 ডট। ওকে, এখন দেখো আমরা মিউ 2 বের করব, মিউ 2 ডট। তাহলে কি আসে?
এক্স আই মাইনাস হোল স্কয়ার ভাগ এন। এটাকে আবার ভেদাঙ্ক বলতে যেও না, কেননা এখানে এ বিয়োগ হয়েছে, গাণিতিক গড় বিয়োগ হয়নি। এবার আসো 3 নম্বর, এক্স আই মাইনাস এ কিউব ভাগ এন দিস ইকুয়াল টু μ3 ডট। পরেরটা দেখো এক্স আই মাইনাস এ 4 ভাগ এন দিস ইকুয়াল টু μ4 ডট। তাহলে দেখো আমরা 4টা শোধিত পরিঘাত পেয়ে গেলাম, 4টা অশোধিত পরিঘাত আমরা পেয়ে গেলাম। তাহলে এই অশোধিত পরিঘাতের প্রথমটা আমরা লিখেছিলাম কি জানো, μ1 ডট ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এ ভাগ এন, এটাকে আমরা বলছিলাম কি জানো, এক্স বার মাইনাস এ। তাহলে এক্স বার মাইনাস এ দেখলো, আমরা লিখবো μ1 ডট, আর সামেশন এক্স আই মাইনাস এ ভাগ এন, এটাকে আমরা লিখবো μ1 ডট। দেখো ওই একটা ব্যতীত যখন আমরা যত পাওয়ার দিয়েছি তার নামের পরিবর্তন হয়েছে, কিন্তু এক্স বার মাইনাস এর উপরে যতই পাওয়ার দাও সে সর্বদাই প্রথম অশোধিত পরিঘাত, আর ওই পাওয়ার দ্বারা বোঝাবে ওই মানটা কতবার ঘটেছিল। আমরা মুছে দেই। তাহলে আমরা এখানে অবজেক্টিভের কথা বলি, প্রথম শোধিত পরিঘাতের মান কত, সর্বদাই প্রথম শোধিত পরিঘাতের মান 0। দ্বিতীয় শোধিত পরিঘাত সর্বদাই ভেদাঙ্ক। ওকে, এখন প্রথম শোধিত পরিঘাতের মান কেন 0 হয় একটু যদি আমরা প্রমাণ করে দেখতে চাই, তাহলে দেখো μ1 ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার ভাগ এন, আই এর মান 1 হইতে এন, গুণ করে যেহেতু পাওয়ার নেই তাহলে সামেশন এক্স আই মাইনাস এন এক্স বার। এখানে এক্স বার ধ্রুবক, এও ধ্রুবক। এখন প্রশ্ন থাকতে পারে স্যার এক্স বার ধ্রুবক আর এ ধ্রুবক, দুইটাই যদি ধ্রুবক আমরা নাম দেই তাহলে এত আয়োজন কেন, এত কথাবার্তা কেন? হতে পারে না, কোশ্চেন অনেক অ্যারাইজ করতে পারে, কেউ প্রশ্ন করে ফেলে আর কেউ প্রশ্নটাকে লুকিয়ে রাখে। মনে রাখবে, তুমি যদি কোনো প্রশ্ন লুকিয়ে রাখো তাহলে ওইটার কোনোদিন সমাধান পাওয়া যাবে না। প্রশ্ন হোক আর নাই হোক, তুমি চেষ্টা করো, তুমি প্রশ্ন করার চেষ্টা করো, এক সময় তোমার মনের ভাবটা টিচার বুঝতে পারবে। ফলে উত্তর দিলে তুমি যেভাবেই প্রশ্ন করো না কেন, শিক্ষক বুঝতে পারলে উত্তর দিলে তোমার সেই উত্তরটা ক্লিয়ার হবে। আর তোমার যদি কনফিউশন নিয়ে চলে যাও তাহলে কখনো সেটা সমাধান হবে না। তুমি প্রশ্ন করবে, অবশ্যই প্রশ্ন করবে, কারণ আমরা আসি কেন, তোমাদের শেখানোর জন্য। প্রশ্ন তো করতেই হবে আমাকে, কিন্তু কনফিউশন নিয়ে বাড়ি যাবে না। তাহলে এক্স বার ধ্রুবক আর এ ধ্রুবকের মধ্যে পার্থক্য কি? এ হলো আন্দাজি মান, কল্পিত মান, তুমি ইচ্ছা মতো ধরে নিতে পারো। তুমি একরকম ধরলা, আমি একরকম ধরলাম, আর একজন আর এক রকম ধর, এর কোনো জাতপাত নেই, গোষ্ঠী নেই, জ্ঞাতি নেই। যখন তুমি ধরবা তখন তোমার, আমি যখন ধরবো তখন আমার, আর একজন যখন ধরবে তখন তার। কিন্তু এক্স বারকে তোমার আমার আলাদা ভাগ করা যাবে না, এক্স বার সবার জন্যই সমান। এক্স বার নির্ণয় করতে গাণিতিক মেথড ব্যবহার করা হয়, গাণিতিক সূত্র ব্যবহার করা হয়। সুতরাং যে তথ্য নিয়ে আমি গাণিতিক ব্যবহার বের করব, আমার যে মান হবে তোমারও তাই হবে, আরেকজনেরও তাই হবে। কিন্তু যদি ধ্রুবক মান এ বলি, যেহেতু ওর কোনো নিয়ম নীতি নাই, তুমি যেটা ধরো ধরো ভাই, আমি আমারটার মতো ধরি, ও আরেকটা ওর মতো ধরুক। এখানে ধরাটা যে যার মতো, যার যার পছন্দের যে লাগে সেইটা তুমি ধরে নাও, তোমাকে চাপিয়ে দেওয়া যাবে না। আর এটার মধ্যে তুমি বাম হাত ডান হাত ঢুকাতে পারবে না, তোমার যা হবে আমার এই নিয়মের মাধ্যমে নির্ণয় করতে হয়। সুতরাং দুইটা ধ্রুবকের নাম হলো, নির্ণয় পদ্ধতি আলাদা। সুতরাং এইটাকে আমরা গাণিতিক গড় বলি, এটাকে আমরা ধ্রুবক বলি, কারণ এটা নির্ণয় করেছি কতগুলো গাণিতিক মেথডের মাধ্যমে। এজন্য যখন কোনো ধ্রুবককে, বাংলাদেশের মানুষের গড় আয়ু 72 বছর, তোমারও 72 বছর, যে বৃদ্ধ তারও 72 বছর, আমারও 72, গড় আয়ু মানে সবার জন্য সমান। এটা নির্ণয় করেছে কিন্তু গাণিতিক পদ্ধতির মাধ্যমে। সুতরাং এখানে কিন্তু তুমি অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই, এটাকে এক্স বার বলি। তাহলে এটা ধ্রুবক সার্বজনীন হয়ে গেল। এখন দেখো এক্স বারের সূত্র কি, সামেশন এক্স আই ভাগ এন,
অতএব সামেশন এক্স আই সমান কি আসে এন এক্স বার, তার আমরা দেই এন এক্স বার মাইনাস এন এক্স বার, কাটলে কত 0। এখন কেন প্রথম সদিত পরীক্ষাতে 0 আসে আমরা তা বুঝতে পেরেছি। আমি এখন তোমাদেরকে একটা উদাহরণ দেব, তোমাদেরকে বলতে হবে, কিন্তু আমি জানি আমার কথাগুলো রিপিট হয়। তোমরা হয়তো বলতে পারো স্যার একই কথাই তো বারবার বলছেন, আমার বলতে ভালো লাগে একই কথা বলতে, এই জন্য বলি না, একই কথা বলতে কারোই ভালো লাগে না, বলি তোমাদের বোঝার প্রয়োজনে, আমার প্রয়োজনে নয়, তোমাদের প্রয়োজনে। যেমন এখনো সেই কথাই বলবো। তাহলে বলো গাণিতিক গড় থেকে গাণিতিক গড়কে ব্যবহার করে যে পরিঘাত আমরা নির্ণয় করি তাকে কোন পরিঘাত বলি? সদিত, অসদিত, সদিত। আর গাণিতিক গড় ব্যতীত অন্য কোনো যে কোনো মান থেকে যদি পরিঘাত পাই তাকে আমরা কি বলছি? অসদিত। কথা বুঝে উত্তর দিবে। এখনই কিন্তু আমি তোমাদেরকে একটা অঙ্ক দিব, সে অঙ্কটা তোমাদের করতে হবে। কোন নির্দিষ্ট মান 5 হতে নির্ণীত 4টি পরিঘাত যথাক্রমে কোন নির্দিষ্ট মান 5 হতে নির্ণীত 4টি পরিঘাত যথাক্রমে -1, 8, 18, 120। বলো এই 4টি পরিঘাতকে আমরা সদিত পরিঘাত বলবো না অসদিত পরিঘাত বলবো? উত্তর চাই। বলো তাহলে কি 5-এর মধ্যে গন্ডগোলটা, সব গন্ডগোল কোথায়? 5-এর মধ্যে। 5কে কি আমরা গাণিতিক গড় বলেছি? 5কে কি আমরা কেন্দ্রীয় মান বলেছি? নিশ্চয়ই তোমরা উত্তর দিয়েছো স্যার 5কে আমরা গাণিতিক গড় বলি নাই, 5কে আমরা কেন্দ্রীয় মান বলি নাই। তাহলে কি বলেছো? যে কোনো মান, তার মানে কি নির্দিষ্ট মান, কেন্দ্রিক, 5 কেন্দ্রিক, যাকে তুমি গড় বলো নাই, কেন্দ্রীয় মান বলো নাই। সুতরাং 5 হলো এমন একটি মান যাকে আমরা গাণিতিক গড় বলতে পারি না। সুতরাং গাণিতিক গড় ব্যতীত যে পরিঘাতগুলো আমার দেওয়া আছে বোর্ডে সেগুলো সদিত নয়, সেগুলো কি? অসদিত পরিঘাত। ক্লিয়ার? তাহলে প্রথম অসদিত পরিঘাত -1, দ্বিতীয় অসদিত 8, 3 নম্বর অসদিত 18, 4 নম্বর অসদিত হলো 120। স্যার আমরা কতগুলো সূত্র লিখে নেই। প্রথম অসদিত পরিঘাত এখানে ধরবে না, প্রথম অসদিত, না এখন আমাদের 4টা অসদিত পরিঘাত দেয়া আছে, আমাদেরকে সদিত পরিঘাত বের করতে হবে। তাহলে সদিত পরিঘাতের সূত্র কি? সদিত থেকে অসদিত থেকে কি করে আমরা সদিত পাই, সূত্রগুলো লিখে নাও। প্রথম সদিত পরিঘাত μ1 = 0। তিন নম্বর সদিত পরিঘাত μ3 -
3 mu2 dot mu1 dot plus 2 mu1 dot to the power cube। 4 নম্বর শোধিত পরিঘাত mu4 equal to, দেখো mu4 dot minus 4 mu3 dot plus 6 mu2 dot mu1 dot square minus 3 mu1 dot to the power 4। সূত্রগুলো একটু তুলে নাও, তারপর আমরা আরো কিছু কথাবার্তা বলবো। তাহলে প্রথম শোধিত পরিঘাতের মান 0, দ্বিতীয় শোধিত পরিঘাত mu2 equal to mu2 dot minus mu1 dot square, mu3 equal to mu3 dot minus 3 mu2 dot mu1 dot plus 2 mu1 dot to the power cube, mu4 dot equal to 4 mu3 dot mu1 dot plus 6 mu2 dot mu1 dot square minus 3 mu1 dot to the power 4। নিশ্চয়ই তোমাদের তোলা হয়েছে, আমি ওইটা মুছবো না, আমি একটু এখানে আলোচনা করব। আমি এই বঙ্কিমতার সুচলতার আলোচনাটা আমি আমার মতো করতে চাই। বঙ্কিমতা হলো এই, তোমাকে 3টা পথের কথা বলা হলো, ডানে, বামে, সোজা। আমি ধরলাম ডান দিকে যদি তুমি যাও তাহলে তুমি পজিটিভ হবে, বাম দিকে যদি যাও তাহলে নেগেটিভ হবে, ডানেও নয় বামেও নয়, আমি সোজা যাব। তাহলে মানে এই কথাটা এভাবে বলতে চাচ্ছি, তোমাকে বলা হলো তুমি যদি ডান পাশের পথ দিয়ে যাও তাহলে তুমি কিছু পাবে, তুমি পাওয়াটাকে পজিটিভ মনে করেছো। বামে যদি যাও তাহলে তুমি হারাবে, তার মানে কি নেগেটিভ হবে। আর তুমি ডানেও যাবে না বামেও যাবে না, কিছু পেতেও চাও না কিছু হারাতেও চাও না, তুমি সোজা যাবে। তাহলে এই কথার অর্থ কি দাঁড়ালো? তুমি কিছু পাবেও না কিছু হারাবেও না, তাহলে তোমার কি শূন্য। তাহলে এই কথার অর্থ হলো তুমি একটি গণসংখ্যা নির্বিশেষে তথ্য নিয়ে কাজ করতে চাও, এই তথ্যগুলো দিয়ে যদি তুমি একটা চিত্র অঙ্কন করো, একটা গ্রাফ অঙ্কন করো, সেই গ্রাফের লেজটা যদি ডান দিকে বর্ধিত হয় তাহলে বলবে ধনাত্মক বঙ্কিম। আর কিছু বলা লাগবে না, তোমার থিওরির প্রমাণ এখন দরকার নেই। বলছি তথ্যগুলো দিয়ে যখন তুমি এটা চিত্র অঙ্কন করবে, গ্রাফ অঙ্কন করবে লেখো কাগজে, সেই গ্রাফের লেজটা যদি ডান দিকে বর্ধিত হয় তাহলে বলবে ধনাত্মক বঙ্কিম। যদি বাম দিকে বর্ধিত হয় তাহলে বলবে ঋণাত্মক বঙ্কিম। ডানেও নয় বামেও নয়, উভয় দিকে সমানভাবে বর্ধিত হয়েছে, এটাকে বলে সুষম বঙ্কিম বা প্রতিসম বঙ্কিম। এখন চিত্রটা যদি এমন আঁকি, এই দেখো
এই তাহলে লেজটা দেখো কোন দিকে পরিবর্তিত হলো, ডানে না বামে? ডানে। তাহলে কি হবে? ধনাত্মক। যদি এটা না গেলে এরকম হতো তাহলে কি বলতে? তাহলে বলতে ঋণাত্মক। আর যদি এমন হতো তাহলে বলতে এদিকেও যতটুকু এদিকে ততটুকু, তাহলে কি বলতে? সুষম। এই বঙ্কিমতাকে আমরা প্রকাশ করি β1 দ্বারা। বঙ্কিমতা এখন β1 এর মান যদি মনে করো 1.45, তাহলে তুমি কি বলবে? কোন দিকে চলে গেছে, ডানে না বামে? তুমি বলবে ডানে। তাহলে ডানে গেলে কি হয়? ধনাত্মক বঙ্কিম। এখন এটা যদি মাইনাস হতো তাহলে কি বলতে? কোথায় যাবে? ঋণাত্মক হলে কোন দিকে যাওয়ার কথা? বামে যাওয়ার কথা। তাহলে তার নাম কি হতো? ঋণাত্মক বঙ্কিম। আর যদি β1 এর মান তুমি কখনো 0 দেখো তাহলে বলবে সুষম বঙ্কিম বা প্রতিসম বঙ্কিম। এখন এর মাধ্যমে যে তোমাকে অবজেক্টিভ দেয় β1 মানে 0, β1 এর মান 0, তাকে ধনাত্মক বঙ্কিম, ঋণাত্মক বঙ্কিম, প্রতিসম বা সুষম বঙ্কিম কোনটা বলবে? সুষম। তাহলে β1 এর সূত্রটা একটু লিখে নাও। β1 ইকুয়াল টু μ3² ভাগ μ2 কিউব। এই সূত্রের মাধ্যমে β1 এর মান ধনাত্মক হবে না ঋণাত্মক হবে না শূন্য হবে আমরা তা নির্ণয় করে মন্তব্য দিব। অঙ্ক দিয়ে বলবে বঙ্কিমতা সুচলতা নির্ণয় পূর্বক নিবেশনটি সম্পর্কে মতামত দাও। তাহলে নিশ্চয়ই লিখে ফেলছে, আমি এটা বুঝতেছি না কারণ এর মাধ্যমে অঙ্কটা দেখাবো সময় পেলে। আরেকটি আমরা বলেছিলাম সুচলতা। আমি একটা চিত্র অঙ্কন করব, দেখো। আমরা বলছিলাম যে চিত্রের মাধ্যমে মনের ভাবটাকে আরো সুন্দরভাবে প্রকাশ করা যায় কোনো গাণিতিক বিশ্লেষণ ছাড়া। চিত্র দেখেই আমরা অনেক কিছু বুঝে ফেলতে পারি, তাই না? তো দেখো, আমি তথ্যগুলো দিয়ে লেখচিত্র অঙ্কন করব ছক কাগজে বা ওই গ্রাফে। আঁকার পর যদি দেখি রেখাটা পর্বতের মতো উঁচু, মিনার অনেক উঁচু, তাহলে এর নাম আছে। যদি দেখি তথ্যগুলো দিয়ে যে চিত্রটা আমরা অঙ্কন করলাম সেটা খুব উঁচু নয় একেবারেও নিচু নয়, মাঝামাঝি, তখনও তার একটি নাম আছে। আর যদি দেখি উঁচু নয় মাঝামাঝি নয় একেবারে নিচ দিয়ে গেছে, তখনও তার নাম আছে। এই তিনটা নাম আমরা দিব একটা মানের সাথে তুলনা করে। তাহলে কথাটা বলে আগে আসি। রেখাটা অঙ্কন করার পর যদি আমরা দেখি রেখাটা পর্বতের মতো উঁচু হয়েছে, তখন একে বলে অতি সুচালু। উঁচু নয় নিচু নয়, মাঝখানে দিয়ে গেছে, এটাকে আমরা বলছি মধ্যম সুচালু। লিখে নিতে পারো, মধ্য দিয়ে নয় আরো নিচ দিয়ে গেছে, এটা নাম হলো অনতি সুচল। তাহলে সুচলতা তিন প্রকার, কি কি? অতি সুচল, মধ্যম সুচল এবং অনতি সুচল। অনুরূপভাবে আমরা বঙ্কিমতাকেও তিন ভাগে ভাগ করেছি, ধনাত্মক বঙ্কিম, ঋণাত্মক বঙ্কিম এবং সুষম বা প্রতিসম বঙ্কিম। এখন দেখো কখন কি বলবে। দেখো আমরা বলবো যদি β2 সূত্রটা লিখি, β2 ইকুয়াল টু μ4 ভাগ μ2²। এইটা হলো আমাদের মান নির্ণয় করার সূত্র। এর মাধ্যমে যে মানটা পাবো সেটা যদি আমাদের
তুলনা করার জন্য যে মানটা বলেছে 3 এর সাথে তুলনা করতে হয়। এই সূত্রের মাধ্যমে যে মানটা পাবো সেই মানটা অর্থাৎ আমার মানটা যদি নির্দিষ্ট মান 3 এর চেয়ে বড় হয় তাহলে বলবে অতি সূচল। আমার নির্ণীত মানটি যদি 3 এর সমান হয় এই সূত্রের মাধ্যমে তাহলে বলবে মধ্যম সূচল। যদি আমার মানটি 3 এর চেয়ে ছোট হয় তাহলে আমরা বলবো অনতি সূচল। তাহলে বঙ্কিমতার মানটা প্লাস না মাইনাস না 0, এটাই হলো তোমার কমেন্টের জায়গা। আর এখানের মানটা হলো তুমি যে মান পাবে অঙ্কের মাধ্যমে, যে মানগুলো দেয়া আছে তার মাধ্যমে সমাধান করে সূত্র প্রয়োগ করে যে মানটা পাবে সেই মানটা তুলনা করবে 3 এর সাথে। তোমার নির্ণীত মান যদি 3 এর চাইতে বড় হয় তাহলে চোখ বন্ধ করে তুমি বলবো অতি সূচল। 3 এর সমান হলে মধ্যম সূচল, 3 এর চেয়ে ছোট হলে অনতি সূচল। ছোট্ট একটা অঙ্কের কথা বলি, দেখি তুমি পারো কিনা। একটি মধ্যম সূচল নিবেশনের ভেদাঙ্ক 4, চতুর্থ শোধিত পরিঘাত কত? কি বলছি বলো? একটি মধ্যম সূচল নিবেশনের ভেদাঙ্ক 4, চতুর্থ শোধিত পরিঘাতের মান কত? দেখো, ভেদাঙ্ক আর চতুর্থ শোধিত পরিঘাতের সাথে সূচলতার একটি সম্পর্ক আছে। সেটি কি? সূত্রটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, বিটা 2 = μ4 ভাগ μ2 স্কয়ার। এই μ2কে আমরা বলি দ্বিতীয় শোধিত পরিঘাত, যাকে আমরা ভেদাঙ্ক বলি। বিস্তারের ভাষায় তুমি যাকে ভেদাঙ্ক বলো, পরিঘাতের ভাষায় তাকে দ্বিতীয় শোধিত পরিঘাত বলে। তাহলে দেওয়া আছে কি? দেখো, দেওয়া আছে μ2 = 4, তাহলে μ2 স্কয়ার কত হবে? 4 × 16। এটা পেয়েছো। μ4 আমাকে নির্ণয় করতে হবে হট, এটা নির্ণয় করতে হবে। তাহলে বিটা 2 এর মান আমার দরকার আছে না? তাহলে বিটা 2 এর মান তো এখানে দেওয়া নাই। যেমন μ2 এর মান সরাসরি দেয়া আছে, কিন্তু বিটা 2 এর মান দেওয়া নাই। কিন্তু মনে রাখবে, কথার মধ্যে দেয়া আছে, সেটা কি? মধ্যম সূচল। তাহলে মধ্যম সূচল যদি হয় তাহলে বিটা 2 এর মান 3। দেখো, এটা অবজেক্টিভে দিয়ে দিতে পারে, ছোট্ট একটা অঙ্ক দিয়ে হায়ার অর্ডার বলবে। তাহলে 4 এর স্কয়ার, অতএব μ4 = 3 × 16। দেখো কত সোজা অঙ্ক। তাহলে কথার মধ্যে কিন্তু আছে। তাহলে মধ্যম সূচল নিবেশনের বিটা 2 এর মান, সূচলতার মান কত বলো? 3। মনে থাকবে? এটা মনে থাকবে? এখন আসো, তোমার অঙ্ক আমার করাতে হবে না। তুমি দেখো, অঙ্ক দেওয়া আছে 5 হতে নির্ণীত 4টি পরিঘাত দেয়া আছে। 4টি শোধিত পরিঘাত নির্ণয় করো এবং বিটা 1 ও বিটা 2 অর্থাৎ বঙ্কিমতার সূচলতা নির্ণয় করে তোমার নিবেশন সম্পর্কে মন্তব্য দাও। আসো, এবার প্রথম শোধিত পরিঘাতের মান 0 নির্ণয় করার প্রয়োজন নেই। দ্বিতীয়টা সূত্র কি বলো? μ2 = μ2 ডট মাইনাস μ1 ডট স্কয়ার। μ2 ডটের মান আছে, μ1 ডটের মান আছে, বসে স্কয়ার যোগ বিয়োগ করে রেজাল্ট পেয়ে যাবে। 3 নম্বরে দেখো, μ3 ডট 3 μ2 ডট μ1 ডট প্লাস 2 μ1 ডট টু দি পাওয়ার কিউব। সকল মান এখানে আছে, বের করা যাবে বসিয়ে। ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগ করবে। μ4 সকল মান দেয়া আছে,
বসিয়ে দাও, সূত্রটা মুখস্থ করে বসিয়ে দাও, তুমি মান পাবে। এখন ওখান থেকে যদি তুমি পেয়ে যাও তাহলে বিটা 1 তুমি বের করতে পারবে। বিটা 1 এর সূত্র কি বলো? μ3² ভাগ μ2 কিউব। আর বিটা 2 এর সূত্র কি? μ4 ভাগ μ2 স্কয়ার। এখানে এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় পাস, কারণ কোন নির্দিষ্ট মান পাস হতে নির্ণীত পরিঘাত এত 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 এত, এই চারটি দেয়া ছিল। পারবেন স্যার? এখন এই বিটা 1 এর মান যদি পজিটিভ আসে তাহলে নিবেশনটি ধনাত্মক, আর যদি মাইনাস আসে নিবেশনটি ঋণাত্মক, যদি 0 আসে নিবেশনটি সুষম। বিটা 1 এর মান যদি 3 এর চেয়ে বড় আসে অতি সুচালো, 3 এর সমান আসলে মধ্যম সুচালো, 3 এর চেয়ে ছোট হলে অনতি সুচালো। পারবেন স্যার? এভাবে আমরা অসংখ্য অঙ্ক তৈরি করতে পারি। আমরা নেক্সট ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক করি। আগামী ক্লাসই হবে আমাদের এই পরিঘাতের শেষ ক্লাস। আমরা যতটুকু থিওরি ছিল আমি বোঝাতে চেষ্টা করেছি। যদি বুঝে থাকো বেশ ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে আগামী ক্লাসেই আবার আমি একটু রিপিট করে কিছু অঙ্ক করে এই চ্যাপ্টারটি থেকে আমরা বেরিয়ে যাব। আশা করছি তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজনের বাইরে বের হবে না। তোমাদের সকল পরিবার পরিজন এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটা শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।